কি খবর বন্ধুগণ? হুম সকাল সকাল আমার মনটা পুরো খুশ হয়ে গেছে। কেন জানো তো? আমাদের যে অফলাইনে স্টুডেন্টরা আছে, ঠিক আছে, অফলাইনে তোমাদের যেরকম এখন আমি নোট ফোট দিই, আগের অনলাইন ব্যাচে তো অতগুলো নোট সম্ভব ছিল না, বাট যতগুলো সম্ভব আমি এক্সট্রা করে দিয়ে দিয়েছিলাম। এখন যেমন তোমাদের আমি পিপিটি না করে ম্যাক্সিমামটা ট্রাই করি কি করে দেওয়ার, ম্যাক্সিমামটা ট্রাই করে দিই শীটের মাধ্যমে তোমাদের দিয়ে দেওয়ার। আর শীটের মাধ্যমে দিলে কি হবে, শীটের মাধ্যমে দিলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমরা খুব সুন্দর করে ব্যাপারগুলোকে কি করতে পারবে জানো তো, তোমরা খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে প্রিন্ট করতে পারবে। তো সেটাই আমার দেওয়া ইচ্ছে ছিল। তো যাই হোক, এখন আমি সেভাবেই দিই। এবার এই অফলাইনে ছেলেটার নাম হচ্ছে অভিলাষ, ছেলেটা খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, অঙ্কে ভয় পেত। ফার্স্ট ডে ফার্স্ট শিফট পরীক্ষা ছিল, এনটিপিসি, দুর্গাপুরে সিট পড়েছে। তো ওই ফোন করে জানালো যে স্যার খুব ভালো পরীক্ষা হয়েছে, জিকেটা একটু টাফ লেগেছে, ম্যাথ সব কমন পেয়েছি, রিজনিং সব কমন পেয়েছি। ভাল লাগে এই জিনিসগুলো যখন কেউ করে না, বিশেষ করে দেখো যারা অঙ্কে ভালো তারা তো ঠিকই আছে, আমি তাদের কথায় কিছু বলি না, বা তাদের সেরকম কোনো ব্যাপার নেই, তারা সমস্ত কিছু পারবে। এবার যারা পারতো না তাদের থেকে যখন শুনি না, মনটা খুব ভালো লাগে। তো ভাই আমার, সত্যি মানে একদম ছোট্ট করে যেরকম যেরকম যা বলবো করতে থাকো, আমি কথা দিচ্ছি কমন দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? শুধু হ্যাঁ, খালি দেখবে বিভিন্ন সময় তোমার একটা জিনিস মাথায় ঢুকছে না, বুঝতে পারছো না, ক্লিয়ার হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না তুমি কি বলতে চাইছো। স্বাভাবিক ভাই, পরপর পরপর এত এসএমএস আছে, আমি কোনোটা মিস করে যেতেই পারি। টেনশন করবে না, চাপ নেবে না, বাড়িতে গিয়ে রেকর্ডেড ভিডিওটা মাথা ঠান্ডা করে শোনো, সেই দিন না হলে পরের দিন শোনো। তুমি বিশ্বাস করো, যেভাবে আমি লিখে লিখে করে দেবো না, তোমার কোনো বুঝতে অসুবিধা হবে না, তুমি যতই ম্যাথে খারাপ হো। ঠিক আছে? তো চলো আমরা এবার সুন্দর করে আমাদের ক্লাস শুরু করি। রেশিও ইকুয়েট পর্যন্ত আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা ফোর্থ প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল ইত্যাদিটা করে আমরা আজকে নাম্বার সিস্টেমের বাকি অঙ্কগুলো করব। আজকে আমাদের ক্লাসের এজেন্ডা কি? আজকে আমাদের ক্লাসের এজেন্ডা হচ্ছে ফার্স্টে শেখা থার্ড প্রপোর্শনাল, ফোর্থ প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল, এইটা জাস্ট আমাদের ফার্স্টে শেখা, আর রেশিও ক্যালকুলেশন। ঠিক আছে? তো আমরা সবাই আবার নিজেদের সমস্ত কিছু মনোযোগ এভরিথিং এক জায়গায় করে নিয়ে চলে আসি। এবার ভাই আমি ক্লাস শুরু করছি। ওকে ভাই আমার, চলো শুরু করা যাক। দেখো, আমরা গতদিন এবার আশা করি সবাই দেখতে পাচ্ছ, যদি কেউ দেখতে না পাও কাইন্ডলি রিজয়েন করো, তাহলেই দেখতে পেয়ে যাবে। ওকে, আমরা গতদিন সমানুপাত পড়েছিলাম না ভাই, প্রপোর্শন, সমানুপাত। আজকে আমরা পড়ব সেই সমানুপাতের আর একটা জিনিস। সমানুপাত আমরা কি পড়েছিলাম ভাই? সমানুপাতে আমরা পড়েছিলাম যে যদি a:b c:d হয়, মনে আছে আমরা কি শিখেছিলাম? যে প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফলের সাথে সমান হয়, মনে আছে ভাই? এটা আমরা শিখেছিলাম। এবার এই জিনিসটা ইউজ করেই আমরা একটা ছোট্ট জিনিস আজকে পড়বো, যেটাকে বলা হয় কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতি। চিন্তা করো না, আমি উপরে লিখছি না, এই জায়গাটার থেকে লিখছি, আশা করি এইখানে লিখলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন বাংলায় বললে বলা হয় ক্রমিক সমানুপাতি। বাংলায় কি বলে? ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতি কাকে বলা হয় ভালো করে বলছি, শোনো। চ্যাট অফ করে দেবো, সরি চ্যাটটা অন ছিল, আমি খেয়াল করিনি ভাই আমার। চল, ক্রমিক সমানুপাতি কাকে বলা হয়? দেখো, ক্রমিক সমানুপাতি বলতে এরকম বোঝায় যখন তিনটে সংখ্যা এমন ভাবে আছে,
যখন তিনটে সংখ্যা এমন ভাবে আছে যাতে, যখন তিনটে সংখ্যা এমন ভাবে আছে যাতে প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সাথে পরস্পর সমান। প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সাথে পরস্পর সমান হয়, তখন এই তিনটে সংখ্যাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। কি বললাম? প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সাথে যদি পরস্পর সমান হয়, তখন তাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ফর এক্সাম্পল, ধরো আমি তোমাকে আজকে একটা উদাহরণ দিচ্ছি 1:3:9, 1:3:9। ভাই সকল আমার, একটা জিনিস খেয়াল করো তো, প্রথম দুটো সংখ্যার অনুপাত কত? প্রথম দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 1:3। পরের দুটো সংখ্যার অনুপাত কত? তোমরা বলবে স্যার পরের দুটো সংখ্যা তো 3:9 আছে, তাহলে পরের দুটো সংখ্যার অনুপাতও আমার 1:3 আসছে। এবার দেখো, কোন দুটো অনুপাত সমান হওয়া মানে তার সিম্পলিয়েস্ট ফর্ম আমরা ইকুয়াল হওয়া বোঝাই, তাই না ভাই আমার? খেয়াল করো, এই দুটো অনুপাতেরই সিম্পলিয়েস্ট ফর্ম আমার পরস্পর সমান। সুতরাং প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাত পরস্পর সমান, অর্থাৎ আমি বলবো 1:3:9 ইজ ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউয়েট প্রপোর্শন। ঠিক আছে ভাই আমার? দেবস্মিতা আমাকে একটু টাইম দাও, বলে দিচ্ছি। একে বলা হয় ক্রমিক সমানুপাতি। এবার এই যে আমরা তিনটে জিনিস শিখেছি, কি কি জিনিস শিখেছি? নরমাল সমানুপাতি, ক্রমিক সমানুপাতি এবং প্রপোর্শন। এই যে আর তোমার প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান, এই তিনটে জিনিসের উপর ব্যবহার করে আমরা দুটো জিনিস দেখতে পারি। দেখো, দেখো নাম্বার 1, ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতি। ফোর্থ প্রপোর্শনাল বার করা বা চতুর্থ সমানুপাতি বার করা। নাম্বার 2, থার্ড প্রপোর্শনাল বার করা বা তৃতীয় সমানুপাতি বার করা। নাম্বার 3, মিন প্রপোর্শনাল বার করা। এই তিনটে। এবার এই যে থার্ড প্রপোর্শনাল আর মিন প্রপোর্শনালটা পড়লাম না ভাই, এই যে এই দুটো, এই থার্ড প্রপোর্শনাল আর মিন প্রপোর্শনাল আমরা কন্টিনিউড প্রপোর্শন হলে বার করতে পারি। এটা সবসময় কন্টিনিউড প্রপোর্শনের উপর বেস করে দেবে। ফোর্থ প্রপোর্শনালটা আমাদের চারটে সংখ্যার উপর বেস করে দেবে। ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস বলো, এই যে ফোর্থ প্রপোর্শনাল আছে, এই ফোর্থ প্রপোর্শনাল মানে কি? তোমাকে কি বলবে বলো তো? তোমাকে তিনটে সংখ্যা দিয়ে দেবে, বলবে এ বি এবং সি আছে, এই এ বি সি এর ফোর্থ প্রপোর্শনাল কত, এইটা তোমাকে জিজ্ঞেস করবে। এ বি সি এর ফোর্থ প্রপোর্শনাল কত, চতুর্থ সমানুপাতি কত। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে বলতে পারি? আমরা তো এটাকে এইভাবে বলতে পারি, চতুর্থ সমানুপাতি মানে একদম লাস্টে যে সংখ্যাটা থাকে তো সেটা। কি গো ভাই, তাই না? চতুর্থ সমানুপাতি মানে কোনটা? একদম লাস্টে যে সংখ্যাটা থাকে সেটা না? আমরা পড়েছি ফার্স্ট প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল, ফোর্থ প্রপোর্শনাল। এবার একটা জিনিস খেয়াল করো তো ভাই, আমরা কি পড়েছিলাম? দুটো অনুপাত যদি পরস্পর সমানুপাতি হয়, আমরা কি পড়েছিলাম? প্রথম দুটো সংখ্যা অর্থাৎ প্রান্তীয় পদ দুটির গুণফল। এখানে দেখো তো ভাই আমার, প্রান্তীয় পদ কোনটা? তোমরা বলবে স্যার এ আর জিজ্ঞাসার চিহ্ন, এইটা হচ্ছে স্যার প্রান্তীয় পদ। আমি বলবো পারফেক্ট। তাহলে খেয়াল করো ভাই, প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফলের সাথে সমান হয় না? তোমরা বলবে হ্যাঁ স্যার, আগের দিনের পড়াটা তো আমরা পড়ে এসেছি, এটা আমরা জানি যে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সাথে সমান হয়। একদম ঠিক। এবার তাহলে দেখো তো ভাই আমার,
জিজ্ঞাসার চিহ্নর ভ্যালু কি আসছে? তোমরা বলবে স্যার জিজ্ঞাসার চিহ্নের ভ্যালু তো আমার চলে আসছে বি ইন্টু সি বাই এ। আমি বলবো একদম ঠিক। জিজ্ঞাসার চিহ্নর ভ্যালু আমার চলে আসছে কত? বি ইন্টু সি বাই এ। অর্থাৎ অর্থাৎ যদি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করে যে ভাই চারটে সংখ্যার ফোর্থ প্রপোর্শনাল কত হবে, তোমাকে তিনটে সংখ্যা দিয়ে বলেছে যে তার ফোর্থ প্রপোর্শনাল কত হবে, কি হবে সেটা? সেটা হয়ে যাবে সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। যে কোনো তিনটে সংখ্যা দিয়ে যদি বলে ফোর্থ প্রপোর্শনাল বার করা, তখন তাকে কি করে আমরা বার করব? তখন আমরা সেটা বার করব সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। তো আমরা একটা এক্সাম্পল করে নিই। এক্সাম্পলটা কি? ধরো আমি তোমাকে বলেছি 2, 4, 6 এর ফোর্থ প্রপোর্শনাল কত। ধরো আমি তোমাকে বলেছি 2, 4, 6 এর ফোর্থ প্রপোর্শনাল কত। তাহলে তুমি কি বলবে ভাই? আমার যে ফোর্থ প্রপোর্শনাল এখানে চলে আসবে সেকেন্ড ইন্টু থার্ড, সেকেন্ড নাম্বার 4, থার্ড নাম্বার 6, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। তাহলে আমাদের ফোর্থ প্রপোর্শনাল কত চলে আসবে? 12। তখন আপনার ফোর্থ প্রপোর্শনাল কত চলে আসবে? 12। ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড প্রপোর্শনাল। এই থার্ড প্রপোর্শনাল কখন হয়? থার্ড প্রপোর্শনাল আমরা কন্টিনিউড প্রপোর্শন হলে তাহলে করতে পারি। থার্ড প্রপোর্শনাল আমাদের এরকমই দেবে, থার্ড আর মিন প্রপোর্শনাল সবসময় কন্টিনিউড প্রপোর্শনের উপর দেবে। ঠিক আছে। ধরো আজকে তোমাকে বলেছে যে তিনটে সংখ্যার থার্ড প্রপোর্শনাল বার করো, তাহলে তোমার কি গল্পটা আসছে? এ বলা আছে, বি বলা আছে, এইটা আছে জিজ্ঞাসার চিহ্ন, যে তিনটে সংখ্যার থার্ড প্রপোর্শনাল কত, এইটা তোমাকে বলেছে, তাই তো? এবার দেখো আমরা কি জানি কন্টিনিউড প্রপোর্শন হলে কি হয়? তোমরা বলবে যে স্যার আমরা জানি কন্টিনিউড প্রপোর্শন হওয়া মানে প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সাথে পরস্পর সমান। প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সাথে পরস্পর সমান। ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই ঘটনা যদি ঘটে, আবার দেখো আমরা সেই যে জিনিসটা শিখেছি না, যে প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান। তোমরা বলবে হ্যাঁ স্যার, প্রান্তীয় পদ দুটির গুণফল মধ্য পদ দুটির গুণফলের সমান। তাহলে ভাই আমার প্রান্তীয় পদ দুটির গুণফল যদি মধ্য পদ দুটির গুণফলের সমান হয়, জিজ্ঞাসার চিহ্নর ভ্যালু আমার কত চলে আসবে? বি ইন্টু বি বাই এ। দেখো জিজ্ঞাসার চিহ্নর ভ্যালু আমার কত চলে আসছে? বি ইন্টু বি বাই এ। অর্থাৎ যদি তোমাকে বলে থার্ড প্রপোর্শনাল কত, সেটা আমার কত চলে আসবে? সেকেন্ড ইন্টু সেকেন্ড বাই ফার্স্ট। সেকেন্ড ইন্টু সেকেন্ড বাই ফার্স্ট। অর্থাৎ তোমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই বলে দাও 4 এবং 6 এর মিন প্রপোর্শনাল কত, 4 এবং 6 এর থার্ড প্রপোর্শনাল কত, 4 এবং 6 এর থার্ড প্রপোর্শনাল কত? 4 এবং 6 এর থার্ড প্রপোর্শনাল আমার চলে আসবে সেকেন্ড অর্থাৎ 6 ইন্টু সেকেন্ড বাই ফার্স্ট। অর্থাৎ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9। ঠিক আছে। একদম সেম, উপরেরটাও যেরম নিচেরটাও তেরম, আলাদা কিচ্ছু না। ঠিক আছে। মিন প্রপোর্শনাল বার করব কি করে? দেখো মিন প্রপোর্শনাল মানে আমার মাঝখানের সংখ্যাটা জানতে চেয়েছে। মিন প্রপোর্শনাল মানে তো মাঝের সংখ্যা, তাই না? মিন প্রপোর্শনাল মানে তো মাঝের সংখ্যা। মিন প্রপোর্শনাল মানে কি? মিন প্রপোর্শনাল মানে হচ্ছে এইটা। মিন প্রপোর্শনাল মানে হচ্ছে এইটা যে আমাদের কি জানি যে প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সাথে পরস্পর সমান। মিন প্রপোর্শনাল।
ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা কি জানি প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফল। প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফল। তাহলে ভাই খেয়াল করে দেখো তো, প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু যদি মধ্য পদ দুটির গুণফল হয়, আমরা এখান থেকে কি পাচ্ছি, জিজ্ঞাসার চিহ্ন স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে জিজ্ঞাসার চিহ্ন আমার কত চলে আসছে, রুট ওভার এ ইন্টু বি। তাহলে জিজ্ঞাসার চিহ্ন আমার কত চলে আসছে, রুট ওভার এ ইন্টু বি। সুতরাং যদি তোমাকে মিন প্রপোর্শনাল বার করতে দেয়, তখন সেটা কি হবে, রুট ওভার ফার্স্ট ইন্টু থার্ড। যদি তোমাকে মিন প্রপোর্শনাল বার করতে দেয়, রুট ওভার ফার্স্ট ইন্টু থার্ড। অর্থাৎ তোমাকে যদি আজকে বলে যে 4 এবং 9 এর মিন প্রপোর্শনাল কত, 4 এবং 9 এর মিন প্রপোর্শনাল কত, অ্যান্সার আমাদের কি চলে আসবে, রুট ওভার ফার্স্ট ইন্টু থার্ড, 4 ইন্টু 9, 6। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস খেয়াল রাখবো। ফোর্থ প্রপোর্শনাল মানে কি, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। থার্ড প্রপোর্শনাল মানে কি, সেকেন্ড ইন্টু সেকেন্ড বাই ফার্স্ট। মিন প্রপোর্শনাল মানে কি, রুট ওভার ফার্স্ট ইন্টু থার্ড। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট এই যে গ্রিন কালারে যে তিনটে লিখে দিয়েছি সেই তিনটে খালি মনে রাখবে। কিভাবে এলো সেগুলো গাঁতাবার কোনো দরকার নেই, জাস্ট এই তিনটে জিনিস খেয়াল রাখবে। ফোর্থ প্রপোর্শনাল মানে কি, থার্ড প্রপোর্শনাল মানে কি, মিন প্রপোর্শনাল মানে কি। আর এই সবকটা জিনিস আমরা কিসের দ্বারা বার করলাম, সেই যে প্রথমে শিখেছিলাম প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফলের সমান, সেটা দিয়ে আমরা বার করব। এনটিপিসি তে এই অঙ্ক বিশাল দেয়, এনটিপিসি সিবিটি 1 আন্ডার গ্রাজুয়েটে। এমটিএস এ এই অঙ্ক দেয়, সিজিএল এ অ্যাজ সাচ এই অঙ্ক দেয় না, অনেস্টলি দেয় না। সিএইচএসএল এ ভাগ্য ভালো থাকলে একটা দুটো দিতেও পারে। জেনারেলি যেগুলো 10th বা 12th লেভেলের এক্সাম, সেইখানে কিন্তু এই অঙ্ক দেয়। ঠিক আছে, বোঝা গেল? মধুমিতা আমি পরে বলে দেবো। চলো নেক্সট। এই আমার চলে গেল প্রপোর্শনালের গল্প। ঠিক আছে, এইবার লাস্ট একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যেটা দিয়ে আমাদের রেশিওর কনসেপ্ট শেষ হবে এবং আমরা নাম্বার সিস্টেমে ঢুকে যাব। লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রেশিও ক্যালকুলেশন। রেশিও ক্যালকুলেশন, চল দেখো, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে ভাই, হ্যাঁ, আমরা রেশিওর যে সমস্ত ক্যালকুলেশন হবে, সেটা যোগ বলো, বিয়োগ বলো, গুণ বলো, ভাগ বলো, আমরা এই রেশিও ক্যালকুলেশন আপকামিং যে কোনো এক্সাম, যে কোনো চ্যাপ্টারে ইউজ করব। ঠিক আছে, এবার এই যে রেশিওর ক্যালকুলেশন, খেয়াল রাখবে সব সময় আমরা শিখেছিলাম না ভাই, অ্যান্টিসিডেন্ট, কনসিকুয়েন্ট বা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ শিখেছিলাম না? সবসময় খেয়াল রাখবে রেশিওর ক্যালকুলেশন সবসময় সেই এক একটা পদের ওপর বেস করে হয়। মানে কি স্যার, দেখো, ধরো আমি একটা রেশিও বললাম 1:2, আর একটা রেশিও বললাম 3:4। আমি বললাম যে ভাই এই দুটো রেশিও যোগ করব আমি কি করে, দেখো, ইন জেনারেল রেশিও লজিক্যালি আমরা যোগ বা বিয়োগ করতে পারি না, কিন্তু যখন আমরা প্রফিট অ্যান্ড লস করব, কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। ঠিক আছে, আমি সেই জন্যই ডাইরেক্ট যোগ বিয়োগ সমস্ত রকম জিনিস নিয়ে দেখাচ্ছি। নর্মালি রেশিওর যোগ বিয়োগ হয় না, শুধু গুণ আর ভাগই হয়। যাই হোক, তো যখন আমরা কোনো রেশিও যোগ করব না, এখানে আমাদের যতগুলোই পদ থাকুক, এরপরে একটা জিনিস খালি খেয়াল রাখবে, এক একটা পদ ওয়াইজ সেই অপারেশন ক্যালকুলেট হবে। মানে কি, আমার এখানে যোগ আছে, তো তাহলে আমাকে কি করতে হবে, প্রথম পদ দুটো যোগ করতে হবে, দ্বিতীয় পদ দুটো যোগ করতে হবে, প্রথম পদ দুটো যোগ করতে হবে, দ্বিতীয় পদ দুটো যোগ করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, রেশিও কিন্তু যোগ বিয়োগ ইন জেনারেল করা যায় না, বাট
প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে কিছু কিছু শর্টকাট ইউজ করার সময় আমরা রেশিও যোগ বিয়োগ করব, সেই জন্য এটা শেখাচ্ছি। সিমিলারলি দেখো, আজকে যদি আমি তোমাকে দুটো রেশিও গুণ করতে বলি, আজকে যদি আমি তোমাকে দুটো রেশিও গুণ করতে বলি, তখন আমরা কি করব? এখানে ধরো আরো একটা পদ আছে, এখানে ধরো আরো একটা পদ আছে। এখন আমরা কি করব? কি বলেছি? সব সময় এক একটা পদের রেসপেক্টে হবে, ঠিক আছে? সব সময় এক একটা পদের রেসপেক্টে হবে। যেমন এইটা আসবে আমার 3 5 15, এটা আসবে আমার 4 2 8, এটা আসবে আমার 3 1 3, ঠিক আছে? সিমিলারলি আরেকটা জিনিস দেখি, যদি আমি বলি যে রেশিও আমার ভাগ হচ্ছে, যদি আমি বলি রেশিও আমার ভাগ হচ্ছে, ফর এক্সাম্পল ধরো তোমাকে দেওয়া আছে 6:, কত নেব, 6:25, আর একে ধরো আমাকে ভাগ করতে হবে 3:5 দিয়ে, ঠিক আছে? 6:25, একে ধরো আমায় ভাগ করতে হবে 3:5 দিয়ে। তো আমরা কি করব? সব সময় মনে রাখবে এক একটা পদ ওয়াইজ এই ক্যালকুলেশনটা হবে, অর্থাৎ প্রথম পদ বাই প্রথম পদ, রেশিও দ্বিতীয় পদ বাই দ্বিতীয় পদ। তাহলে আমার অ্যান্সার কত চলে যাবে? 3 2 6, 5 5 25। ঠিক আছে, চল, এই চলে গেল আমাদের রেশিওর সমস্ত কিছু গল্প, যে রেশিও কি করে ইউজ হয়, রেশিও কাকে বলে। তাহলে আমরা একবার রিক্যাপ করে নিই আমরা কি কি পড়লাম, তারপরে আমরা নাম্বার সিস্টেমের অঙ্কে যাব। একদম ফার্স্টে আমরা পড়েছি রেশিও কাকে বলে এবং রেশিওর গল্প কি আমরা শিখেছি। আমার সাথে সাথে একবার চোখ বন্ধ করে একবার সমস্ত কিছু ইয়ে করে নাও, ঠিক আছে? চোখ বন্ধ করে একবার সমস্ত কিছু রিভাইজ করে নাও। দেখো, নাম্বার 1, রেশিওর আমরা ফার্স্টে শিখেছি রেশিও কাকে বলে, প্রথম পদ পরপদ কি বা অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট কি, এবং তার সাথে আমরা শিখেছি কেন রেশিওর আমরা সিম্পলিয়েস্ট ফর্মটাকে নিই, সেটা শিখেছি। নাম্বার 2 তে আমরা কি শিখেছি? রেশিওর টাইপ, কত রকমের টাইপ হয়, কি কি টাইপ শিখেছিলাম। আমার সাথে সাথে চোখ বন্ধ করে একবার নিজের মনে বলো। এক শিখেছিলাম ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, সাব ডুপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, দ্বিঘাত, ত্রিঘাত, দ্বিবিভাজিত, ত্রিবিভাজিত। নাম্বার 3 তে আমরা শিখেছিলাম যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও। নাম্বার 4 এ আমরা কি শিখেছি? নাম্বার 4 এ আমরা শিখেছি হচ্ছে প্রপোর্শন এন্ড ভ্যারিয়েন্স। প্রপোর্শন কাকে বলে, সমানুপাত কাকে বলে, এন্ড ভ্যারিয়েন্স সরল সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি, আমরা আগের দিন শিখেছিলাম। নাম্বার 5 এ আমরা কি শিখলাম? রেশিও ইকুয়েট, যে ভাই রেশিও ইকুয়েট আমরা কিভাবে কি করব, রেশিও ইকুয়েট করার কি রুল। নাম্বার 6 এ আমরা কি শিখলাম? ফোর্থ প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল, এবং এর সাথে তোমার শিখলাম কন্টিনিউড প্রপোর্শন, এন্ড দ্য লাস্ট পার্ট আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রেশিও ক্যালকুলেশন। এইবার আমাদের রেশিওর সমস্ত থিওরিটিক্যাল পার্ট ডান হলো। এইবার আমাদের রেশিওর সমস্ত থিওরিটিক্যাল পার্ট ডান হলো। এবার শুধু আমাদের এই যে জিনিসগুলো পড়েছি তার উপর অ্যাপ্লাই করে অঙ্ক এবং রেশিওর যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ বয়সের অঙ্ক এবং অংশীদারি কারবার, সেইটা হবে। ঠিক আছে, বয়সের অঙ্কের আলাদা কোনো বেসিক নেই, রেশিওর বেসিক। অংশীদারি কারবারের আলাদা কোনো বেসিক নেই, রেশিও হচ্ছে বেসিক। ঠিক আছে, খালি মাথায় রাখবে রেশিও ক্যালকুলেশনটা কি ভাই। রেশিও ক্যালকুলেশনটা হচ্ছে একটাই জিনিস, প্রত্যেকটা পদ ওয়াইজ আমাদের ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখবে, প্রত্যেকটা পদ ওয়াইজ আমাকে ক্যালকুলেশন করতে হবে। ও, এর মাঝখানে আরেকটা জিনিস শিখেছি, ফ্র্যাকশন রেশিও। কোন ফ্র্যাকশনের রেশিও আমরা কি করে করব সেটাও শিখেছি। ঠিক আছে, এবং রেসিপ্রোকাল রেশিও। চল, এবার এইখান থেকে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাদের রেকর্ডেড ভিডিওটা একবার মাথা ঠান্ডা করে দেখে নেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মিন প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার ফার্স্ট ইনটু থার্ড। তোমাকে যে দুটো সংখ্যা দিয়ে তার মিন প্রপোর্শনাল বার করতে বলবে
যে দুটো সংখ্যা দিয়ে তার মিন প্রপোর্শনাল বার করতে বলবে তাদেরকে গুণ করে স্কোয়ার রুট করবে, তাহলেই চলে আসবে। ওকে অনন্যা ভাই আমার, চল এইটা গেল আমাদের রেশিওর সমস্ত কিছু। আমি আগে পিডিএফটা তৈরি করে নিই, তারপর আমি নাম্বার সিস্টেম শুরু করছি। এটা হয়ে গেল অনলাইন 16th ক্লাস, অনলাইন 16th ক্লাস, 16 তারিখের ক্লাস। এইবার চলো আমরা নাম্বার সিস্টেমে আবার ডুবে যাওয়া শুরু করি। চলো এবার আমরা আবার শুরু করি নাম্বার সিস্টেমের গল্প, ঠিক আছে? একটা সেরা জিনিস আমি যখন দেখলাম এই সিজিএল টিয়ার 2 এর কোশ্চেন যখন দেখছিলাম না, তখন আমার একটা সেরা অঙ্ক দেখলাম, অসাধারণ অঙ্ক। কি সেই অসাধারণ অঙ্ক? এগুলো আমাদের ছোট্ট ছোট্ট নোট করে বলা থাকে। সেই অঙ্কটা দিয়েছে এরকম, ভালো করে শোনো অঙ্কটা কি বলেছে। আচ্ছা এটা এখন বলবো না, পরে বলবো। আমি আগে ছোট্ট নোটটা বলে দেবো, তারপরে এই সমস্ত অঙ্ক বলবো, ঠিক আছে? অসম্ভব সুন্দর ছিল অঙ্কটা। চল ওকে, আমরা প্রথম দিকের সমস্ত অঙ্কগুলো তো করেছি, প্রথম দিকের সমস্ত অঙ্কগুলো করেছি। এবার আমরা আসি একটু নিচের দিকের অঙ্কে। দেখো আমাকে বলেছে এই যে সংখ্যাটা আছে এটাকে 70 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে। 70 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে। দেখো একটা ছোট্ট জিনিস তোমাদের একটু মাথায় করে দিই, কি সেটা? এটা খেয়াল রাখবে, হ্যাঁ? a to the power n plus b to the power n plus c to the power n plus c to the power n plus d to the power n and so on, এরকম টাইপের কোনো কিছু যদি থাকে না, এবং যদি তোমাকে এনটা বিজোড় সংখ্যা দিয়ে দেয়, অড নাম্বার, তাহলে মাথায় রাখবে এই পুরো জিনিসটা ভাগ হয় কিসের সাথে? এই পুরো জিনিসটা ভাগ যায় বা ভাগ হয় a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইত্যাদির সাথে। মানে কি বললাম? মানে কি বললাম? a to the power n plus b to the power n plus c to the power n d to the power n এরকম করে চলছে, ঠিক আছে? যেখানে nটা দেওয়া আছে অড, তাহলে এই পুরো জিনিসটা ভাগ হয়ে যাবে কার দ্বারা? এই পুরো জিনিসটা ভাগ হয়ে যাবে a প্লাস বি প্লাস সি প্লাস ডি দ্বারা। যেমন দেখো 16, 17, 18, 19 হলো। এই 16, 17, 18, 19 পাওয়ারে আছে আমার কি? অড নাম্বার, অর্থাৎ 11। 11 তো বিজোড় সংখ্যা। তাহলে এই জিনিসটা আমার কত দ্বারা ভাগ যাবে জানো তো? 16 প্লাস 17 প্লাস 18 প্লাস 19 দ্বারা ভাগ যাবে। কত আসে গো ভাই আমার? 9 আর 8 17, 17 আর 7 20, 20 আর 6 26 ডিভাইডেড বাই 26 এর 2 3 4 5 6 66। ঠিক করলাম তো? 16 17 18 19, আর কিছু এখানে নেই? 9 9 ও হো সরি 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 সরি
9 আর 8 17, 17 আর 7 24, 24 আর 6 30 শূন্য, হাতে আছে 3, 4 5 6 7, 70। সরি 70। তাহলে দেখো ভাই, এই যে ওপরের পুরো সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তো ভাই আমার 70 দ্বারা বিভাজ্য, আর 70 দ্বারা বিভাজ্য মানে আমার ভাগশেষ কত? 70 দ্বারা বিভাজ্য মানে আমার ভাগশেষ 0। ঠিক আছে, চলো তোমরা প্রত্যেকে কারেক্ট করেছো ভাই, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। এই অঙ্কটা দেখো তো কি আছে, এই অঙ্কটা দেখো তো কি আছে, বিক্রম ওটা পরে হবে। এই অঙ্কটা দেখো তো কি আছে। দেখো ভাই আমার, আমাদের কিন্তু পাওয়ারটা এখানেও অড আছে, পাওয়ারটা। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে কোনো মাইনাস পাওয়ারের ওপরে যদি কোনো বিজোড় সংখ্যা বা অড নাম্বার থাকে তাহলে আমাদের অ্যান্সার মাইনাস হয়, আর কোনো মাইনাস পাওয়ারের যদি আমার ইভেন নাম্বার বা জোড় সংখ্যা থাকে অ্যান্সার আমার প্লাস হয়। এটা তো আমরা জানি, এটা তো আমরা প্রত্যেকে জানি। -2 তার পাথারে কিউব আছে তাহলে -8 হবে, বা -5 তার মাথায় স্কোয়ার আছে তাহলে +25 হবে। এটা তো আমরা জানি যে মাইনাস পাওয়ারের ওপর যদি অড নাম্বার থাকে অ্যান্সার মাইনাস হয়, মাইনাস পাওয়ারের ওপরে যদি ইভেন নাম্বার থাকে অ্যান্সার প্লাস হয়। এগুলো আমরা প্রত্যেকে জানি, সবাই বুঝি। তাহলে দেখো তো ভাই, 83 টু দা পাওয়ার 17টা তো আমি লিখলাম, প্লাস দিয়ে এই যে মাইনাস আছে এটাকে তো আমি -52 টু দা পাওয়ার 17 লিখতে পারি। স্যার কেন মাইনাসটা আমি ভেতরে লিখতে পারলাম? কারণ মাইনাসের পাওয়ারে যখন কোনো বিজোড় সংখ্যা হয় আমার ফাইনাল অ্যান্সার মাইনাসে আসবে, আর প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যাবে ভাই, কোনো চাপ নেই তাতে। তোমরা বলবে হ্যাঁ স্যার। প্লাস আবার লিখলাম 84 টু দা পাওয়ার 17 প্লাস -53 হোল টু দা পাওয়ার 17। ঠিক, তাহলে এবার আমাকে একটা কথা বলো তো ভাই, এই জিনিসটা কত দ্বারা বিভাজ্য হবে? তোমরা বলবে স্যার 83 প্লাস 84 -52 -53 কত আসে গো ভাই আমার? 4 3 7 8 8 16 -3 2 5 5 আর 2 10, কত আসছে? 62। তার মানে এই পুরো ব্যাপারটা 62 দ্বারা বিভাজ্য, মানে আমার রিমাইন্ডার কত? 0। মানে আমার রিমাইন্ডার কত? 0। আর তোমরা শিখেই গেছো যে যখনই এরকম রিমাইন্ডারের কোনো অঙ্ক থাকবে আমাদের অ্যান্সার সবসময় 0 হবে, এটা তোমরা শিখে গেছো। কিন্তু সবার ক্ষেত্রে ইউজ করবে না, কিন্তু সবার ক্ষেত্রে ইউজ করবে না, এই জিনিসগুলো খেয়াল রেখো, এই জিনিসগুলো খেয়াল রেখো। এই যে এটা লিখে দিলাম এগুলো কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে ভাই আমার? জাস্ট এইটাই ইউজ হয়েছে পরেরটায়, এইটাই আমাদের পরেরটা ইউজ হয়েছে। খালি আমি কি করেছি, এইখানে তো মাইনাস চিহ্ন আছে। এবার আমরা কি জানি, আমরা জানি না যে কোথাও যদি আমরা অচেনা জায়গায় চলে যাই সবার আগে আমি কি করব, চেনা জায়গায় আসতে চেষ্টা করব। এবার চেনা জায়গায় আসার জন্য আমায় কি করতে হবে, চেনা জায়গায় আসার জন্য মাঝখানে প্লাস সাইন নিতে হবে। তো যেহেতু মাঝখানে প্লাস সাইন নিলে আমার চেনা জায়গায় আসবে, আমি প্লাসটা বাইরে রেখে মাইনাসটা ভেতরে নিয়ে চলে গেলাম, প্লাসটা বাইরে রেখে মাইনাসটা ভেতরে নিয়ে চলে গেলাম। কেন? কারণ মাইনাসের পাওয়ারে অড নাম্বার হলে আলটিমেটলি মাইনাসে আসবে। ঠিক আছে, দেখো আগের পেজটা দিয়ে দিলাম। এটা গুলিয়ে গেলে তাদের কোনো রকম তাতে কোনো অসুবিধা নেই ভাই, গুলিয়ে যদি যায় টাইম দাও নিজেকে, মনে পড়ে যাবে, কোনো চিন্তা নেই। এগুলো ফার্স্টে আমারও গুলিয়ে যেত, তোমাদের একার না, এগুলো আমারও গুলিয়ে যেত ভাই আমার, কোনো রকম চিন্তা করবে না। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস, ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস। যখন আমাকে বলেছে 5 টু দা পাওয়ার 71, 5 টু দা পাওয়ার 72, 73, 74, 75, এই যে টাইপটা দেখছো ভাই, এই টাইপটা দিয়ে অনেক রকমের কোশ্চেন আসে, এই টাইপটা দিয়ে অনেক রকমের প্রশ্ন আসে। আমি আগে বলি যে এই টাইপটা দিয়ে আমরা কিভাবে কোশ্চেনটা অ্যাটেন্ড করব, তারপরে কত রকম কি অপশন আসতে পারে, কি যেতে পারে সব তোমাদের বলে দেবো। দেখো, সবার আগে খেয়াল রাখবে যখনই এই টাইপের কোনো কোশ্চেন থাকবে না ভাই, দেখো একটা পার্টিকুলার জিনিস তারই পাওয়ার একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে, তাই না ভাই আমার? দেখো তো, আমার 5ই আছে কিন্তু 5-এর পাওয়ার আমার এক 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 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না?
তোমরা বলছো হ্যাঁ স্যার। এইখানে যখনই এরকম দেবে না ভাই, সবসময় একদম লোয়েস্ট পাওয়ার যেটা আছে না, একদম লোয়েস্ট পাওয়ার, দেখো ভাই আমার এখানে একদম লোয়েস্ট পাওয়ার কোনটা, একদম লোয়েস্ট পাওয়ার হচ্ছে এটা 5⁻71। দেখো 71 সব থেকে ছোট, একদম লোয়েস্ট পাওয়ার যেটা আছে সেটাকে কমন নিয়ে নেবে। কি বললাম, একদম লোয়েস্ট পাওয়ার যেটা আছে সেটাকে কমন নিয়ে নেবে। তাহলে এই সমস্ত অঙ্কের হ্যাশট্যাগ গীতার বাণী কি এসে গেল, এই সমস্ত অঙ্কের হ্যাশট্যাগ গীতার বাণী আমাদের কি চলে গেল, লোয়েস্ট পাওয়ার কমন যাবে, লোয়েস্ট পাওয়ার কমন যাবে। ঠিক আছে, লোয়েস্ট পাওয়ার কমন যাবে। তাহলে দেখো তো ভাই, আমি 5⁻71 কমন নিয়ে নিলাম, এখানে থাকলো 1, 72 এর থেকে 71 চলে গেলে থাকবে 5⁻1, 3 এর থেকে 1 চলে গেলে থাকবে 5 এর স্কয়ার, 4 এর থেকে চলে গেল 5 এর কিউব, এখানে চলে গেল 5⁻4। তাহলে দেখো কি আসছে, 5⁻71, 1 + 5 + 25, 125, আর একটা কত 625। তার মানে 5⁻71 ইন্টু 5, 10, আচ্ছা 25 আর 5 30, 30 আর 100 তোমার 125 আর 625 চলে গেল তোমার 750, 750 আর 30 780, 781। 5⁻71 ইন্টু 781। এবার কিরকম কি অপশন তোমাকে দিতে পারে সেটাও তোমাকে আমি বলে দিই। দেখো, যদি একদম সোজা সাপটা নিপাট ভদ্রলোক শুভদীপ স্যারের মতো, ঠিক আছে, এক্সামিনার হচ্ছে একদম সোজা সাপটা নিপাট ভদ্রলোক, মানে অত ভদ্রলোক হওয়া উচিত নয়, যে একদম শুভদীপ স্যারের মতো, তাহলে তোমাকে অপশানে কি কি দেবে, তাহলে তোমাকে অপশানে এরকম দেবে, এই সেম অঙ্কটা দিয়ে অপশন এরকম দেবে, দিয়ে বলবে কোনটা দ্বারা বিভাজ্য, দিয়ে বলবে কোনটা দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করব, আমরা তখন দেখবো যে ভাই এখানে তো 781 আছে, সুতরাং 781 দ্বারা বিভাজ্য। আমি বলবো একদম ঠিক। এইবার ধরো এক্সামিনারটা হচ্ছে তোমাদের জয় স্যারের মতো, ও জয় স্যারের ক্লাস তো তোমাদের বোধহয় নেই, তোমাদের তো বোধহয় ফিজিক্স সুদীপ্ত নয়, যাই হোক। তাহলে এইবার ধরো এক্সামিনারটা হচ্ছে কার মতো বলবো, কার মতো বলবো, সুভাষিস স্যারের মতো। এবার ধরো এক্সামিনার সুভাষিস স্যারের মতো হয়েছে, দেখো ডাইরেক্ট তোমাকে দেয়নি, তোমাকে ডাইরেক্ট দেয়নি, কিন্তু তোমাকে কি দিয়েছে, তোমাকে একটা হিন্ট দিয়ে দিয়েছে। দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ যে ভাই আমার 5⁻71 ইন্টু 781 আছে, 5⁻71 ইন্টু 781 আছে, রাইট? তাহলে এইবার একটা জিনিস দেখো, 781 মানে কি, 781টাকে তো আমি আরেক ধাপে ব্রেক করতে পারি, 71 ইন্টু 11, 781টাকে তুমি আরেক ধাপে ব্রেক করতে পারি 71 ইন্টু 11। তাহলে দেখো এই পুরো জিনিসটা 71 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এই পুরো জিনিসটা 71 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 71, তাহলে আমাদের অ্যান্সার চলে গেল 71। এইবার ধরো এক্সামিনার, এইবার ধরো এক্সামিনার সৌমা ম্যামের মতো, ঠিক আছে, যে একটুখানি আরো এরকম ভাবে করতে ভালোবাসে, ঠিক আছে, সে কিরকম অপশন দেবে, এ বি সি ডি তে 71, 11, 70 বোথ এ এন্ড বি, সে দেবে এরকম 71, 11, 70 বোথ এ এন্ড বি। তখন আমাদের অ্যান্সার কি হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই জিনিস তো 71 দ্বারাও বিভাজ্য, এই জিনিস তো 11 দ্বারাও বিভাজ্য, তাহলে আমাদের তো দুটোই অপশনে আছে, অ্যান্সার চলে আসবে বোথ এ এন্ড বি।
অ্যান্সার চলে আসছে বোথ এ অ্যান্ড বি। এইবার ধরো তোমাদের কপাল আমার মতো খারাপ এবং তোমার কপালে আমার মতো একজন চূড়ান্ত মানে ছেঁচড় টাইপের কেউ পড়েছে, তখন কি কি অপশন দেবে? 51, 52, 54, 55 এরকম। যদি আমার মতো একজন চূড়ান্ত অসভ্য মানে একটা বিশেষ জন্তু প্রকৃতির লোক যদি এরকম মানে কোশ্চেনটা করতো, এই অপশনটা দিত, কি করে হবে এবার দেখো কতটা ডিপে ঢুকে হয়, দেখো কতটা ডিপে ঢুকে তোমাকে কোশ্চেন করতে পারে, কোন পরীক্ষায় কিরকম অপশন আসতে পারে সেটাও আমি বলে দেবো। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 5⁻71 আছে, আমি দেখতে পাচ্ছি যে ভাই এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে 5⁻71 মানে এই সংখ্যাটা যেমন 5 দ্বারাও বিভাজ্য হবে, সেরকম যেহেতু এটা 11 দ্বারা বিভাজ্য তাহলে তো এটা 5 × 11 55 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ খেয়াল করে দেখো একটাই অঙ্ক আমি কি করলাম, ফার্স্টে 5⁻71 কমন নিয়েছি, তাহলে এইখানে গেল 1, এখানে 72 থেকে 71 গেল 5⁻1, 73 থেকে 71 গেল 5 স্কয়ার, 74 থেকে 71 গেল 3, 75 থেকে 71 গেল 4। তারপরে আমি কি করলাম, এটাকে ব্রেক করে দিলাম, ব্রেক করে দিয়ে আমি এই সংখ্যাটা পেলাম, এই জিনিসটা পেলাম। দেখো এই একই অঙ্ক কত রকম ভাবে দিতে পারে। যদি তোমার কোন 10th বা 12th লেভেলের এক্সাম হয়, সেটা এমটিএস হতে পারে, এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, সিএইচএসএল হতে পারে, 10th বা 12th লেভেলের যদি কোনো এক্সাম হয় তাহলে তোমাকে এই দুটো অপশন দেবে, এই দুটো যে দুটো বললাম, এই সেট এবং এই সেট, এটা হচ্ছে যে কোনো 10th 12th লেভেলের এক্সাম বা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলেও এই টাইপটা দিতে পারে। লাস্টের যে দুটো বললাম এইটা, এইগুলো হচ্ছে একটু ভালো এক্সামের, ডাব্লিউবিসিএস মেন্স, এসএসসি সিজিএল, এনটিপিসি গ্র্যাজুয়েট, সেইখানে দিতে পারে হচ্ছে এই দুটো এক্সাম। বোঝা গেল? ঠিক আছে, আরে আবির কোনো চাপ নেই, ঠিক আছে। তো আমাদের এই সমস্ত অঙ্কের প্রসেস কি হচ্ছে ভাই, প্রসেস হচ্ছে একদম স্মলেস্টটা পাওয়ার কমন নেব, কমন নিয়ে বাকিটা দেখব কি দিয়ে আসছে, আমরা এই পোর্শন অবধি নিয়ে আসবো, প্রত্যেকটা অঙ্কের এই পোর্শন অবধি নিয়ে আসবো, নিয়ে এসে এবার অপশন টেস্ট। হ্যাঁ 11-র পাওয়ার নেই, অসুবিধা নেই, সেই জন্য তো 11 তো একে আছে, কোনো চাপ নেই, 11 তো একটাই নিয়েছি, ঠিক আছে। চলো এই হয়ে গেল এই সেম অঙ্ক কি কিভাবে আসতে পারে, কি দিয়ে দিতে পারে, সমস্ত কিছু। এই একটা অঙ্ক থেকে এতগুলো অপশন বেরোতে পারে, কি কি পরীক্ষায় আসতে পারে আমি সব বলে দেবো, কোনো চিন্তা করবে না। হ্যাঁ ভাই চলো, আশা করি এবার এই টাইপের অঙ্ক পারবে। আমরা এক্ষুনি পড়লাম পাওয়ার ও অড হলে কি হবে, যে দেখো 119, 103, 80 আর 68, তাই না? তাহলে আমাদের এখানে কি হবে ভাই, কত দ্বারা বিভাজ্য হবে, 119 প্লাস 103 মাইনাস 80 মাইনাস 68। তাহলে 119 প্লাস 103 মানে আমার কত, 222 মাইনাস 8, 8 6 14, 8 আর 4 12, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 7 12, 74। এবং যে সংখ্যা 74 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 37 দ্বারা তো বিভাজ্য হবেই, কারণ 74 মানেই তো 37 ইন্টু 2। তাহলে আমাদের রিমাইন্ডার কত, 0। ঠিক আছে, সেম গোস ফর দিস, অ্যান্সার আমার কত আসবে, 0। একই টাইপের অঙ্ক, কোনো রকম চাপ নেই। দেখো একই টাইপের অঙ্ক, একই জিনিস অঙ্ক, আর এইগুলো সবকটা কিন্তু এক্সামে আসা অঙ্ক। এবং দেখো আমরা কত সহজে এই প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে করে ফেলতে পেরেছি। চলো নাও
এই অঙ্কগুলো আমরা কয়েকটা করে নিই ঝটঝট করে, ঝটঝট করে এই কয়েকটা অঙ্ক আমরা করে নিই। কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য? কি হবে দেবস্মিতা? আমি একদম লাস্টে ওটা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু করে দেবো, একদম চাপ নিও না। 4 দ্বারা বিভাজ্যতার সংখ্যার অ্যান্সার কি হয় ভাই? যে সংখ্যার লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য সেটাই আমার 4 দ্বারা বিভাজ্য হয়। এনটিপিসির আসা প্রশ্ন এটা। তাহলে লাস্ট দুটো 4 দ্বারা বিভাজ্য আমার একমাত্র অপশন সি তে আসছে, 4 9 36, তাহলে অপশন সি অ্যান্সার। স্যাট করে অ্যান্সার চলে এলো। নেক্সট 5 7 6 9 1 1 6 কত দ্বারা বিভাজ্য? 5 7 6 9 1 1 6 কত দ্বারা বিভাজ্য? ভেরি গুড, ফ্যান্টাস্টিক। দেখো 5 দ্বারা বিভাজ্য হবে না আমরা জানি, 8 দ্বারা বিভাজ্য হলে লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হয়। 116 কি 8 দ্বারা বিভাজ্য? 8 1 কে 8 36, 4 8 32 হয়, 8 দ্বারাও হলো না। 16 দ্বারা তো এই 4 দ্বারা তো বিভাজ্য হবেই, কারণ 4 দ্বারা বিভাজ্যতার রুল হচ্ছে লাস্ট দুটো সংখ্যা আমার 4 দ্বারা বিভাজ্য হতে হয়। 16 4 দ্বারা বিভাজ্য, তাহলে অ্যান্সার কত চলে গেল? 12। ডান ডান। আমাকে বলেছে 3 9 6 2 5 8 n, n এর কোন ভ্যালুর জন্য সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? n এর কোন ভ্যালুর জন্য সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? কি হবে? তোমরা বলবে যে স্যার এত সোজা অঙ্ক এখন আর দেবেন না, মার্কা। তোমরা বলবে যে স্যার এত সোজা অঙ্ক এখন আর দেবেন না, এসব আপনি কেন দিচ্ছেন? স্যার 5 8 9 8 দ্বারা বিভাজ্য মানে লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। 7 8 56, আমার আসছে কত? 2n। তাহলে n এর জায়গায় এমন একটা সংখ্যা বসতে হবে যার ফলে 8 দিয়ে এটা কেটে যায়। 8 এর নামটা বড়, 8 1 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32। তাহলে একমাত্র 24 আছে যে সংখ্যাটা 2 দিয়ে শুরু এবং 8 দিয়ে কাটে। তাহলে আমি যদি n এর জায়গায় 4 বসিয়ে দিই তাহলেই তো আমার এটা 8 দিয়ে কেটে যাচ্ছে। অ্যান্সার কত? 4। ঠিক আছে, নেক্সট। পি এর সব থেকে ছোট মান কত হবে যখন এই সংখ্যাটা 8 দ্বারা ভাগ যায়? বলো। কি শিখেছিলাম এই সমস্ত অঙ্ক? হ্যাশট্যাগ অপশন টেস্ট। এই সমস্ত অঙ্ক আমরা কি শিখেছি? হ্যাশট্যাগ অপশন টেস্ট। বলো। না 12 হবে না ভাই, কারণ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না সংখ্যাটা। ঠিক আছে, তাহলে দেখো তোমরা বলবে যে স্যার, চলো আমরা খুব সুন্দর করে এই ব্যাপারটা বুঝি। তোমরা বলবে স্যার यहाँ पे तो P48 है, तो अगर P48 है तो हमें এই তিনটে সংখ্যা 8 দিয়ে ভাগ करना होगा। আমি বলবো একদম ঠিক। এবার আমরা কি দেখবো ভাই? এবার আমরা উই উইল চুজ অপশন টেস্ট। দেখো আমাদের অপশন কি কি আছে। একটা জিনিস না সবসময় খেয়াল রাখবে, দেখো একটা লাইফ হ্যাক তোমাদের বলে দিই, শোনো। ফার্স্টে দেখবে কোনটা চেয়েছে, প্রশ্নে কোনটা চেয়েছে। আমাকে বলেছে সব থেকে ছোট ভ্যালু কি হতে পারে, তাই তো? আমাকে বলেছে সব থেকে ছোট ভ্যালু কি হতে পারে। তাহলে আমরা যখন অপশন টেস্ট করব আমরা কিসের থেকে শুরু করব? সব থেকে ছোট ভ্যালুর থেকে শুরু করব। আমরা যখন অপশন টেস্ট করব কিসের থেকে শুরু করব? সব থেকে ছোট ভ্যালু থেকে শুরু করব। যদি আমাকে সব থেকে বেশি বলে দিত যে ম্যাক্সিমাম ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু কত, তখন আমরা কি দিয়ে শুরু করতাম? তখন আমরা সব থেকে বড় ভ্যালু দিয়ে শুরু করতাম। এবার একটা জিনিস দেখো তো ভাই, তোমরা বলবে যে স্যার একটা জিনিস দেখুন, আমি চোখে দেখে বুঝতে পারছি যে পি এর জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই তাহলে এইটা তো আমার 8 দ্বারা কেটে যাচ্ছে। 3 8 24, 8 1 কে 8, তাহলে কি স্যার 2 হবে অ্যান্সার? আমি বলবো ওয়েট, হোল্ড মাই ব্ল্যাক কফি। দেখো আমি যদি পি এর জায়গায় 2 না বসে 0 বসাই, দেখো আমার তো যে কোনো নাম্বারের মাঝে 0 থাকতেই পারে। এই সংখ্যাটা দেখো হতেই তো পারে। এবার আমরা কি জানি? আমরা জানি 8 দিয়ে ভাগ যাবে মানে লাস্ট তিনটে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। তো ভাই আমার লাস্ট তিনটে সংখ্যা হচ্ছে 048 এবং 048, এই 048 এ 0 তো কোনো দামই নেই, এটা তো অ্যাকচুয়ালি আমার 48, কি তাই তো?
একমাত্র জিরো আগে বসে দাম পায় জেমস বন্ডের সিনেমায় 007, এছাড়া আর কোথাও দাম পায় না। তাহলে এই যে 048 আছে, 048 তো অ্যাকচুয়ালি 048 না, অ্যাকচুয়ালি তো 48, এবং 48 তো আমার 8 দ্বারা বিভাজ্য, 48 তো আমার 8 দ্বারা বিভাজ্য। সুতরাং মিনিমাম সংখ্যা কি বসবে? নট টু 0। মিনিমাম সংখ্যা আমার কি বসবে? নট টু 0। ঠিক আছে, চলো, ভেরি গুড। প্রত্যেকে খুব সুন্দর ভেবেছো, প্রত্যেকে অসাধারণ ভালো করেছো, ভেরি গুড, ভেরি গুড। চলো, খালি মাথায় রাখবে ভাই আমার, কিচ্ছু না, আমরা অপশন টেস্ট করব। যখন আমাদের সব থেকে ছোট বলবে আমরা ছোট ভ্যালু থেকে দেখা শুরু করব, যখন আমাকে সব থেকে বড় বলবে বড় ভ্যালু থেকে দেখা শুরু করব, আর কিছু নেই। চলো নেক্সট। আমাকে বলেছে এর নিকটবর্তী কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয়? কি হবে বলো তো? এর নিকটবর্তী কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হয় বলো? এইটা কেউ ভুল করবে না, কেউ ভুল করবে না। কেউ ভুল করবে না, অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। চলো দেখা যাক। 8 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি ভাই? তোমরা বলবে স্যার এতবার আপনি বলেছেন, আমাদের মাথার ভেতর ঢুকে গেছে লাস্ট তিনটে সংখ্যা আমার 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, এইটাও তো আমার লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য, 6 8 48 হয়, 51480। এটার লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য? তোমরা বলবে না স্যার, 5 8 40, 7 8 56, এটাও আছে, 5 8 40, 7 8 56। এটা কি 8 দ্বারা বিভাজ্য? 5 8 40, 68, এটা কাটে না। এটা কাটে 5 8 40, 64, 8 8 64, এটাও কাটে। 51646। अब हमारे पास 3 नंबर है, हमारे पास 3 নাম্বার है। দেখো, এসএসসি বা রেল, সেন্ট্রাল গভর্নমেন্ট ভাই তোমাকে এত হাজার হাজার টাকা স্যালারি দিচ্ছে, লাখের কাছে স্যালারি দিচ্ছে, ওরা তোমার ব্রেন জাজ করবে না? হ্যাঁ, ইয়ার কি নাকি? আমরা এটা র্যাপিডো বুক করার সময় রেটিং দেখে নি, তা ওরা তোমার ব্রেন জাজ করবে না? কোশ্চেনটা দেখো কি বলেছে, নিয়ারেস্ট টু 51462। আমার কাছে তিনটে সংখ্যা আছে যেটা আমার কেটে যাচ্ছে, 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু আমাকে কি চেয়েছে? নিয়ারেস্ট টু 51462, অর্থাৎ 51462 এর নিকটবর্তী কোন সংখ্যা 8 দিয়ে কাটছে। দেখো তো ভাই আমার, 51462 সব থেকে নিকটবর্তী সংখ্যা কি আছে? তোমরা বলছো স্যার এটা, কারণ দেখো এটার সাথে এর ডিফারেন্স নিয়ার অ্যাবাউট 18, এটার সাথে এর ডিফারেন্স 6, এটার সাথে এর ডিফারেন্স 2, তাহলে সব থেকে কম গ্যাপ কার? 51464। তাহলে অ্যান্সার কত? অপশন। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। চলো নেক্সট। এটা এখন করতে হবে না, এটা আমি পরের দিন করাবো, এটা আমি পরের দিন করাবো। এটা বলো, এটা বলো। রিজু, আমি বারবার বলছি সমস্ত কিছু করিয়ে দেবো, এখন যেগুলো করছি সেগুলোর উপর মনোযোগ দাও। কি হয়নি সেটা বলে মাঝ সময় নষ্ট এখন একদম করবে না, যেগুলো করাচ্ছি সেইগুলোই মনোযোগ দাও, বাকি কোনো অঙ্ক বাকি থাকবে না। বলো এটার অ্যান্সার কি হবে? আরে সাহেব, খুব ঠিক অ্যান্সার দিচ্ছ, সঠিক অ্যান্সার দিচ্ছ তুমি ভাই আমার। চলো দেখো, কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য? শিখেছি না 3 দ্বারা বিভাজ্য রুল? চলো দেখি কোনগুলো যোগ করলে 3 বা 3 এর মাল্টিপল আসছে। 3 নিজে আছে, 6 নিজে আছে, 3 নিজে আছে, কেটে গেল। 7 আর 2 9, 5 আর 2 7, 3 দ্বারা কাটে না। 9 আছে, 6 আছে, 3 আছে, 4 আর 2 6, 8 আর 5 13, কাটে না। 3 আছে, 9 আছে, 3 আছে, 5 আর 4 9, 7 আর 2 9। একমাত্র এইটা এমন একটা সংখ্যা যেটা 3 দ্বারা সবকিছু কেটে যাচ্ছে। অপশন সি অ্যান্সার। ভেরি গুড, পারফেক্ট। নেক্সট, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য বলো? এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 2
9 1 8 2 4 5 কত দ্বারা বিভাজ্য? সবার অ্যান্সার দেখতে পাচ্ছি, কোনো চিন্তা করবে না, বলো। দেখে নি, শুরু করা যাক। কি বলেছে ফার্স্ট দেখো, যখনই এরকম অপশন টেস্ট করতে বলবে না, সবার আগে ভাই কি করবে বলো তো? সবার আগে দেখবে যে সব থেকে সোজা কোনটা। যখনই ডিভিজিবিলিটি রুল কিছু দেবে, সবার আগে দেখবে 3 9 11, এই অর্ডারে দেখবে 3 9 11। তো চলো 3 দিয়ে বিভাজ্যতা ফার্স্টে দেখি। 5 আর 4 9, 9 নিজে কাটলো, 8 আর 1 9, 2 আর 2 4, 3 দ্বারা তো কাটে না, 3 দ্বারা তো কাটে না। 3 দিয়ে যদি না কাটে 12 দিয়েও কাটবে না, কারণ 12 দিয়ে বিভাজ্য হলে 3 আর 4 দুটো দিয়েই যাবে। লাস্টের দুটো আছে 45, 4 দ্বারাও কাটে না, 3 দ্বারাও কাটে না, এটাও হলো না। 3 দিয়ে যদি না কাটে 9 দিয়ে কি কাটবে? কোন সংখ্যা 3 দিয়ে কাটেনি, 9 দিয়ে কি কাটবে? কাটতে পারে, কারণ 3 একে 3, এটাই 3 দ্বারা কাটে, 9 দ্বারা কাটে না। দেখো তাহলে এবার 9 দ্বারা বিভাজ্যতার রুলটা দেখি। 9 দ্বারা বিভাজ্যতার রুলটা দেখি, 2 9 1 8 2 4 5। 9 দিয়ে বিভাজ্যতার রুল দেখি, 5 4 9, 8 1 9, 9 নিজে আছে, 2 আর 2 4, 9 দিয়েও কাটে না, 3টে দ্বারা কাটে না, 11 দিয়ে কাটবে, হয়ে গেল। 3টে দ্বারা কাটে না, 11 দিয়ে কাটবে। সব সময় দেখবে কোন রুলটা ইউজ করতে সোজা, সেই রুলগুলো ইউজ করবে। আমরা 3 এর রুল মুখে মুখে ইউজ করতে পারি, আমরা 9 এর রুল মুখে মুখে ইউজ করতে পারি, আগে যেগুলো মুখে মুখে ইউজ করতে পারি সেগুলো করবে, ঠিক আছে? এটা আমরা পরের দিন করব। এটা বলে দাও, এটা বলে দাও, 8 3 4 6 2 স্টার 7 0 4, এটা যদি আমার 3 দ্বারা কাটে স্টার, ও বাবা পসিবল ডিজিট ছেড়ে দাও, পসিবল ডিজিট এখন করতে হবে না, পসিবল ডিজিট এখন করতে হবে না, পসিবল ডিজিট আমি পরের দিন করাবো, এখন না, এটা ছেড়ে দাও। এখন আমি এখানে নাম্বার ভেবেছি। এটা বলো, এটা বলো, বলেছে 5 1 7 x 3 2 4 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য হলে x এর মিনিমাম ভ্যালু কত বলো? না না সাহেব, ভুল। 9 দিয়ে না কাটলে 3 দিয়েও কাটবে না, সবসময় মনে রাখবে বড় থেকে ছোটটা হয়। কোনো বড় সংখ্যা দিয়ে না কাটলে ছোট দিয়েও কাটবে না, কিন্তু ছোট সংখ্যা দিয়ে না কাটলে বড় দিয়ে কাটবে না, এটা হয় না। কারণ দেখো 6 তো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 6 কি 9 দ্বারা বিভাজ্য? হয় না তো, সেটা ঠিক আছে। চল তাহলে দেখো ডিভিজিবল বাই 12, এবার 12 মানে তো সংখ্যাটা 3 দ্বারাও কাটবে, 4 দ্বারাও কাটবে। 12 মানে তো সংখ্যাটা 3 দ্বারাও কাটবে, 4 দ্বারাও কাটবে। এবার দেখো আমি দেখতে পাচ্ছি সংখ্যাটা 4 দ্বারা অবশ্যই বিভাজ্য, সংখ্যাটা 4 দ্বারা অবশ্যই বিভাজ্য। এবার যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয়, দেখো 4 আর 2 6, 3 কেটে গেল, 5 আর 1 6 7, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হতে গেলে 7 প্লাস স্টার, সরি 7 প্লাস এক্স, এই ভ্যালুটা এমন একটা হতে হবে যেটা এক্স এর ভ্যালু এমন একটা হতে হবে যেটা সাথে সাথে যোগ করলে 3 দ্বারা কাটে। চলো মিনিমাম ভ্যালু থেকে দেখা শুরু করি। যদি আমি এক্স এর ভ্যালু 0 বসাই হবে 7 আসছে, হবে না। যদি এক্স এর ভ্যালু 1 বসাই হবে 7 প্লাস 1 8 আসছে, হবে না। কিন্তু এক্স এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে দেখো 7 আর 2 9 আসছে, ঠিক আছে? ভেরি গুড, তোমরা তো অসাধারণ অঙ্ক করছো ভাই। হ্যাঁ আর কি থাকে, প্রচুর ভালো অঙ্ক করছো তোমরা, সেট সব অ্যান্সার দিয়ে দিচ্ছ। এটা বলে দাও, এটা বলে দাও, কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে বলো? কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে বলো? কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে বলো? অ্যান্সার আসা শুরু করে দিয়েছে, অ্যান্সার আসা শুরু করে দিয়েছে। চলো দেখে নিই আমরা, দেখে নিই আমরা লাস্ট কোশ্চেন এটা আজকের। হ্যাঁ 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই তো? তো চলো 9 দ্বারা বিভাজ্য যখন হচ্ছে দেখা শুরু হোক। 9 নিজে কাটলো, 7 আর 2 9 কাটলো, আর কিছু আছে 4 3 7 আর 8 15, এটা হলো না। 7 2 9, 9 নিজে কাটলো, 5 আর 4 9, 3 থাকছে, হলো না। 7 2 9, 6 3 9, 4 আর 1 5 থাকছে, হলো না।
9 নিজে কাটলো, 5 4 9 কাটলো, 7 3 10 আর 8 18, তিনটে কেটে গেল। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। তোমাদের যদি আমি বিশ্বাস করে একটা হোমওয়ার্ক দিয়ে যাই, তাহলে কি তোমরা আমার সেই বিশ্বাসের দামটা রাখবে? হ্যাঁ, তোমাদের যদি আমি বিশ্বাস করে এইটা হোমওয়ার্ক দিয়ে যাই, তোমরা এই বিশ্বাসের দামটা রেখো। প্রচন্ড সোজা অঙ্ক, এটা আমি আর করে দেবো না, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, চলো। এই চলে গেল আজকের ক্লাস। ওকে, কালকে আমরা কি করব? কালকে আমাদের কাজ হচ্ছে 2 পিস। স্যার কালকে আমাদের কাজ কি? কালকে আমাদের কাজ হচ্ছে নাম্বার 1 রেশিওর অঙ্ক করা, রেশিওর প্রবলেম করা। প্রত্যেকে কালকে রেশিওর থিওরিটা ভালো করে পড়ে আসবে। কালকে আমরা রেশিওর অঙ্ক করব এন্ড নাম্বার 2 নাম্বার সিস্টেম প্র্যাকটিস করব। কালকে আমরা রেশিওর অঙ্ক করব এন্ড নাম্বার সিস্টেম প্র্যাকটিস করব। ঠিক আছে, নাম্বার সিস্টেমটা আমি ধীরে 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 প্র্যাকটিস করে, আর মোটামুটি ধরে নাও নাম্বার সিস্টেম আমরা 2টো ক্লাসে আর প্র্যাকটিস করব। তারপরে আবার রেশিওর প্র্যাকটিস চলবে, পার্সেন্টেজ শুরু হবে। তারপরে আবার পার্সেন্টেজের প্র্যাকটিস চলবে, প্রফিট লস শুরু হবে। এইভাবে আমরা শিখতে শিখতে যাব। ঠিক আছে ভাই আমার? তো চলো, আজকে আমি গেলাম। ক্যালকুলেশন স্পিড একটু টাইম লাগবে ভাই। ক্যালকুলেশন স্পিড না এলে অত চিন্তা করো না যে স্যার ক্যালকুলেশন স্পিড আসছে না, কি করব। ওটা অঙ্ক করতে করতে চলে আসবে। ওটা হঠাৎ করে কোনো শর্ট ট্রিক নেই যে ক্যালকুলেশন ট্রিক ওং গিলি গিলি ফট করে দিলাম আমার ক্যালকুলেশন স্পিড চলে আসবে। একটু টাইম দাও নিজেকে, চলে আসবে, একদম চিন্তা করো না। ঠিক আছে, তো ভাই আমার আজকে আমি আসছি। আমি পিডিএফ এর মধ্যে ম্যাথটা দিয়ে দেবো হোমওয়ার্ক, কোনো চাপ নেই। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে আগামীকাল ঠিক 12টা 10-এ, এবং কালকে আমরা এই জিনিসগুলো করব। ওকে, চলো টাটা। আর যার যে অঙ্কগুলো আটকাচ্ছে চিন্তা করো না, এই যে আমি অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি না, ওই প্র্যাকটিস করাতে করাতেই আমার সব মনে আছে কোনগুলো কোনগুলো তোমাদের আটকেছে, সব কটা আমি সলভ করে দেবো, কোনো চাপ নেই। চলো ভাই সকল, টাটা, ভালো থেকো সবাই। কেউ কিছু না বুঝতে পারলে আবার রেকর্ডেড ক্লাসটা দেখো, আর যারা রেকর্ডেড ভিডিও দেখছো তারাও যদি প্রত্যেকে সবকিছু সুন্দর করে বুঝতে পারো, কাইন্ডলি 5 স্টারটা দিয়ে দিও। ঠিক আছে, আসছি।